বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 12 নম্বর সেট। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ই বুক এবং 550টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, অনিল প্রতিটি 73 টাকা হিসেবে কিছু সংখ্যক খেলনা কিনল। প্রতিটি খেলনার দাম সে 10% করে বাড়িয়ে মূল্য ধার্য করল এবং স্থির করল যে বিক্রি করার সময় সে 5% ছাড় দেবে। কিন্তু সে প্রতি 8টি খেলনা কেনার জন্য 5টিতে কোনো ছাড় দিল না এবং বাকি 3টিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাড় দিল। যদি অনিল ব্যবসায় 8,541 টাকা বিনিয়োগ করে তবে তার লাভের হার কত? এখানে অনিল যে পরিকল্পনা করেছিল সেটা প্রথমে দেখা যাক। যদি বস্তুটার ক্রয়মূল্য 100 টাকা হয়, সে পরিকল্পনা করলো যে আমি বস্তুটা 10% বাড়িয়ে লিখে রাখবো, অর্থাৎ 110 টাকা মার্ক প্রাইস করে রাখবো। এখানে বলেছে যে 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলো, 100 টাকার জিনিসটা 110 টাকা ধার্য করলো। কিন্তু বিক্রি করার সময় যেহেতু ধার্য মূল্যের উপরে ছাড় হয়, এই ধার্য মূল্যের ওপরে সে 5% ছাড় দেবে স্থির করলো। তাহলে সে স্থির করলো যে আমি 110 টাকা যদি ধার্য মূল্য লিখি, 5% আমি কিন্তু ছাড় দেবো। 110-এর 5% মানে হচ্ছে 5 টাকা 50 পয়সা, এটা ছাড় দেবো। 110 টাকা থেকে 5 টাকা 50 পয়সা যদি ছাড় দিই, 104 টাকা 50 পয়সায় বিক্রি করব আমি স্থির করলাম। অর্থাৎ স্থির করা হলো 100 টাকা আমি জিনিস কিনলে 110 টাকায় ধার্য করব, সেখান থেকে 5% অর্থাৎ 5 টাকা 50 পয়সা ছাড় দিয়ে আমি 104.50 টাকায় বিক্রি করব। তাহলে আমি বলতে পারি 100 টাকার জিনিসটা কিনে এইভাবে আমি 104.50 টাকায় বিক্রি করে আমার 4.50 টাকা বা 4.50% আমার কিন্তু লাভ হচ্ছে। 100 টাকায় কিনে 104.50 টাকায় বিক্রি করলে 4.50% লাভ হয়। এটাকে তোমরা এত কিছু না করে ডাইরেক্ট করতে পারতে, 10% বাড়ালো, 5% কমালো, ছাড়লো, x + y + xy/100 সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে এই সূত্রটাও এখানে অ্যাপ্লাই করতে পারতে। একটা বাড়িয়েছে তাই +10, এটা ছাড় দিয়েছে তাই -5, এখানে xy আছে অর্থাৎ x-এর আগের সাইন আর y-এর আগের সাইন গুণ করবে, প্লাস মাইনাসে মাইনাস, এই দুটো গুণ 10 × 5/100। এটা করলেও দেখবে 4.5 আসছে। বোঝা যাচ্ছে? তার মানে 4.5% সে কিন্তু প্রফিট করবে, এটা সে স্থির করেছিল। কিন্তু সে যখন বিক্রি করছে 8টি খেলনা কেনার জন্য 5টিতে কোনো ছাড় দিল না এবং বাকি 3টিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাড় দিল। এখানে মোট 8টা বিক্রি কথা বলা হয়েছে, 5টা আর 3টে এইভাবে সে বিক্রি করছে। এই 5টাতে কোনো ছাড় দিচ্ছে না, 5টায় কোনো ছাড় দিচ্ছে না মানে কি, 100 টাকার জিনিসটা 110 টাকা যেটা লেখা ছিল তাতেই বিক্রি করছে, অর্থাৎ 10% প্রফিট কিন্তু সে 5টাতে করলো। বোঝা গেছে? যে 5টায় ছাড় দিচ্ছে না সেই 5টার জন্য তো 10% করে বাড়িয়ে রেখে দিয়েছিল। 100 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রি করব স্থির করেছিলাম, তার মানে প্রতি বস্তুতে আমি 10% করে কিন্তু লাভ পেতাম। সেটাই লিখেছি, যে 5টা বস্তুতে সে ছাড় দেয়নি সেখানে 10% প্রফিট সে ধরে রেখেছিল এবং বাকি যে 3টে আছে তাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাড় দিল। পূর্ব পরিকল্পনা মানে এইভাবে ছাড় দেওয়ার পর তার প্রফিট হচ্ছে 4.5%। তাহলে এই 3টের জন্য তার প্রফিট হচ্ছে 4.5%। বোঝা গেছে? তাহলে এই টোটাল 8টার মধ্যে 5টাতে প্রফিট হচ্ছে 10% এবং 3টেতে প্রফিট হচ্ছে 4.5%। বলছে তার ওভারঅল লাভের হার কত, অর্থাৎ এই জায়গায় ওভারঅল লাভ এই পার্সেন্টেজটা কত। দেখো এটা অ্যালিগেশন প্রসেসের মতো মনে হচ্ছে না? এটা অ্যালিগেশন প্রসেস। তাহলে ওভারঅল পার্সেন্টেজ মানে এখানে যেটা আছে সেই x%-এর ভ্যালু কত সেটা বার করতে হবে।
হয়েছে। এখানে কোনো 73 টাকা হিসেবে বা 8,541 টাকা বিনিয়োগ করলেও কোনো কিছু করার দরকার নেই। তাহলে আমার অঙ্কটা আসবে যে ওভারঅল কত পার্সেন্ট সে প্রফিট করলো, আমি দেখব যে এইখানে যে ভ্যালুটা থাকবে সেটাই উত্তর। এটা বার করার সবচেয়ে সোজা উপায় হচ্ছে এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করো, 5 10 50% প্লাস এই দুটোকে গুণ করলে 13.5। আবার বলি, এই দুটোকে গুণ প্লাস এই দুটোকে গুণ বাই এই দুটো সংখ্যার যোগফল নিচে বসবে, 5 + 3 8। এই যে ক্যালকুলেশনটা হবে সেটাই হবে এক্সের ভ্যালু অ্যালিগেশন প্রসেসে, বুঝেছো? তাহলে 50 + 13 63.5কে 8 দিয়ে ভাগ হবে। 63.5কে যদি 8 দিয়ে ভাগ করি 7 8 56, 7 পূর্ণ সামথিং হবে, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 3। বোঝা গেছে? পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলেছে যদি 708x6y8z9 সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হয় তবে x + y + z এর মান কত? দেখো, যে সংখ্যা 99 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা 9 এবং 11 দিয়েও বিভাজ্য হবে। তার কারণ হচ্ছে 99 মানে 9 × 11। বোঝা গেছে? তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা 9 দিয়েও বিভাজ্য হতে হবে এবং 11 দিয়েও বিভাজ্য হতে হবে। 9 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি? 9 দিয়ে বিভাজ্যতা কোনো সংখ্যা কিনা, বিভাজ্য কিনা সেটা জানার উপায় হচ্ছে এখানে যে ডিজিটগুলো আছে সবগুলোকে যোগ করে সেই যোগফলটা যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দিয়ে বিভাজ্য হবে। এখানে যে ডিজিটগুলো আছে সেগুলো যদি যোগ করি 7 + 0 7 8 15 21 29 38, 8 আর 7 15 আর 6 21, 8 29, 9 38, আর এখানে আছে x + y + z। তাহলে ডিজিট সাম হচ্ছে এইটা। এই ডিজিট সামটা 9 দিয়ে বিভাজ্য হতে হবে। দেখো 9 দিয়ে বিভাজ্য মানে এখানে কত আছে 38, এটাকে আবার 9 দিয়ে ভাগ কর। 38কে 9 দিয়ে ভাগ করলে কী হবে? 4 9 36, ভাগশেষ কত থাকছে 2, সেটাকে লেখো। 38 যেহেতু এটা 9-এর বেশি আছে, 9-এর বেশি থাকলে সেই সংখ্যাটাকে 9 দিয়ে আগে ভাগ করবে, করার পরে যে ভাগশেষটা থাকবে সেটা আবার এখানে লেখো। অর্থাৎ এই সংখ্যাটা 2 + x + y + z এটা 9 দিয়ে বিভাজ্য হবে। এবার এখানে x + y + z এর মান অপশানের মধ্যে দেওয়া আছে। আমি দেখব x + y + z এর মানটা এই অপশান থেকে বসানোর পর এই যে টোটাল যোগফল হবে সেটা 9 দিয়ে বিভাজ্য কিনা আমি জাস্ট চেক করব। যদি x + y + z এর মান 27 হয় তাহলে 27 + 2 29 হবে, যেটা 9 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 27 উত্তর হবে না। যদি x + y + z এর মান 5 হয় তাহলে 5 + 2 7 হবে, যেটা 9 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটাও হবে না। যদি x + y + z 16 হয়, 16 + 2 18, এটা 9 দিয়ে বিভাজ্য, মানে এটা উত্তর হতে পারে। যদি x + y + z এর মান 9 হয় তাহলে 9 + 2 11, এটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়, তাহলে উত্তর হলো 18 যেভাবে এসছে, অর্থাৎ x + y + z এর ভ্যালু 16 ধরলে 16 + 2 18 হয়, যেটা 9 দিয়ে বিভাজ্য, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। বোঝা গেছে? পরের প্রশ্ন, পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা কথা বলি, এখানে কারোর মনে প্রশ্ন আসবে যে এরকম তো হতেই পারতো যে আরেকটা অপশান এলো যেটা 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, হতেই পারতো। যদি হয় সেরকম যে দুটো অপশানের মধ্যে এরকম ভাগ করা যাচ্ছে তখন 11 দিয়ে ডিভিজিবিলিটির সিস্টেম তোমাকে চেক করতে হতো। সেটা কীরকম? 11 দিয়ে ডিভিজিবিলিটির সিস্টেম হচ্ছে যেমন এখানে ছিল 708x6y8z9, এরকম একটা লাফিয়ে লাফিয়ে যোগ করবে সংখ্যা, মাইনাস এটাও গ্যাপ দিয়ে দিয়ে যোগ করবে, অর্থাৎ মাইনাস হবে x + y + z। এখানে 8 আর 7 15 আর 6 21, 8 29, 9 38, মাইনাস x + y + z। দুটো অপশান যেগুলো 9 দিয়ে বিভাজ্য হতো তার মধ্যে x + y + z এর মান আমি এখানে বসাতাম, বসানোর পরে দেখতাম যে সেই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। যেমন এক্ষেত্রে 38 আছে, আমি যদি x + y + z এর মান 16 ধরি তাহলে এখানে আসছে 22, তাই তো? এই 22 দেখো 11 দিয়ে বিভাজ্য, তাই 11 দিয়ে কিন্তু আমি বলবো এটা 11 দিয়েও বিভাজ্য, 9 দিয়েও বিভাজ্য। আমি বলছি সেক্ষেত্রে যেক্ষেত্রে তোমার 9 দিয়ে দুটো অপশান থাকবে,
9 দিয়ে দুটো অপশান যেখানে চলে আসবে সেখানে যে কোনো একটাকে ক্যালকুলেশান করবে। যদি এই বিয়োগফলটা 11 দিয়ে বিভাজ্য হয় অথবা 0 হয় তাহলে আমি সেই উত্তরটা নেব। যদি এটা 0 বা 11-র কোনো গুণিতক না হয় তাহলে সেই উত্তরটা আমি নেব না। পরের প্রশ্ন 3 প্রশ্নে বলা হয়েছে 8 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 2:3 এবং 4 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 5:7। 8 বছর পরে এ ও বি এর বয়সের অনুপাত কত হবে? দেখো, বয়সের অঙ্কের এই জাতীয় অঙ্কগুলোকে আমরা ক্রস প্রোডাক্ট মেথডে করি। কখন ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করতে হয় সেটা একবার দেখে নাও। যারা প্রথম দেখছো তাদেরকে বলবো বয়স সংক্রান্ত ক্রস প্রোডাক্ট মেথডের ভিডিওটা পারলে একবার ভিডিওর প্লেলিস্ট থেকে একবার দেখে নিও। এখানে এইটা হচ্ছে প্রেজেন্ট বয়স, এটা বর্তমান। এখান থেকে 8 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 2:3। আবার বর্তমান থেকে 4 বছর আগে বয়সের অনুপাত ছিল 5:7, এটা বলেছে। দেখো, এই যে দুটো রেশিও লিখলাম, একটা 2:3 আর একটা 5:7, এই দুটো রেশিওর মধ্যে টোটাল বছরের পার্থক্য কত? এইখান থেকে এইটা 8, এইখান থেকে এই পর্যন্ত 4, তাহলে রেশিওগুলো তো একটা এইখানটা আছে আর একটা এইখানটা আছে। এই দুটো রেশিওর মধ্যে বৎসরের গ্যাপ হচ্ছে, এটা 8 বছর থেকে 4 বছর বাদ দিলে এটা হচ্ছে 4 বছর, মানে 4 + 4 তো 8 হয়। তাহলে এই গ্যাপটা হচ্ছে, রেশিও দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 4 বছর। সেই গ্যাপে যে 4 বছর আসছে সেটা এখানে লেখো। এই 4টা হচ্ছে এই 4টা, এটা না। বোঝা গেছে? 4 মনে করে তোমরা এটা দেবে সেটা না, এই গ্যাপে যে সংখ্যাটা থাকছে সেটা এখানে বসবে। আমরা ক্রস প্রোডাক্ট মেথড যে কোনো অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, সেটা বয়স হোক বা যে কোনো অঙ্কেই হোক। কন্ডিশান হচ্ছে দুটো রেশিও দেওয়া থাকবে আর একটা এরকম সংখ্যা থাকবে, তখনই ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। ক্রস প্রোডাক্ট হচ্ছে এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, ওই গুণফলগুলোর বিয়োগ করে আমি প্রথমে লিখব 7 × 2 = 14, 3 × 5 = 15, 15 থেকে 14 বাদ দিলে 1, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো। এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব করে সেখানে বিয়োগ করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা। 4 × 5 = 20, 4 × 7 = 28, 28 থেকে 20 বাদ দিলে 8। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8। ক্রস প্রোডাক্ট মেথডের ক্ষেত্রে খেয়াল রেখো, যে রেশিওটা প্রথমে লিখব সেখানেই কিন্তু আমি ভ্যালু বসাবো, পরেরগুলোতে না, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। 1-এর ভ্যালু যদি 8 হয় তাহলে 2-এর ভ্যালু 8 × 2 = 16 এবং 3-এর ভ্যালু 8 × 3 = 24। অর্থাৎ এ এর এই জায়গায় বয়স ছিল 16 এবং বি এর এই জায়গায় বয়স ছিল 24। এই জায়গায় মানে কি, 8 বছর আগে এ এর বয়স ছিল 16 এবং 8 বছর আগে বি এর বয়স ছিল 24। তাহলে এখন এ এর বয়স কত? 8 বছর আগে যদি 16 হয় তাহলে এখন 8 যোগ করে 24 বলবো, এবং 8 বছর আগে বি এর বয়স যদি 24 হয় তাহলে এখন 8 যোগ করে বি এর বয়স 32। এটা চাইনি, বলেছে 8 বছর পরে রেশিও কত হবে। এখন যদি 24 হয়, 8 বছর পরে এর বয়স হবে 8 যোগ করে 32 এবং বি এর বয়স হবে 8 যোগ করে 32 আর 8 = 40। বলেছে এই রেশিওটা কত হবে। এটাকে যদি 8 দিয়ে কাটি, 4 × 8 = 32, 5 × 8 = 40, অর্থাৎ উত্তর হবে 4:5, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 4 প্রশ্নে বলেছে একটি পরীক্ষায় 500 নম্বরের মধ্যে এ বি এর তুলনায় 25% বেশি নম্বর পায়, বি সি এর তুলনায় 60% বেশি নম্বর পায় এবং সি ডি এর তুলনায় 20% কম পায়। যদি এ 80% নম্বর পায় তবে ডি কত শতাংশ নম্বর পেয়েছিল? দুভাবে অঙ্কটা করা যায়। 1, এ বি সি ডি 4 জনের সম্বন্ধে কথা বলা হয়েছে। ভালো করে খেয়াল করো, দুটো প্রসেসই বলেছে। এ বি এর তুলনায় 25% বেশি পাচ্ছে, বি সি এর তুলনায় 60% বেশি পাচ্ছে এবং সি ডি এর তুলনায় 20% কম পাচ্ছে। ডি যা পাবে সি তার থেকে 20% কম পাবে। দেখো, এটা একমুখী, এইদিকে দেখো সব এই দিকে গেছে। যদি একমুখী হয় তখন দেখে নেবে যে প্রথম এবং শেষ এই যে পার্সেন্টেজগুলো আছে সেটা x + y + xy/100 এই সূত্রে ফেলে 0 আসছে কি না। আবার বলি, যদি একমুখী হয় তাহলে প্রথম
আর শেষ ফিগারটার যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 সূত্র ফেলে দেখবে 0 আসছে কি না। যদি 0 আসে তাহলে এ আর ডি এর মধ্যে পার্সেন্টেজের পার্থক্য হবে মাঝখানে যে পার্সেন্টেজটা দেয়া আছে সেটা। আমরা দেখে নেব যে এই আর এই ফিগারটা নিয়ে 0 আসছে কিনা। এ এর ভ্যালু +25, ডি এর ভ্যালু -20, প্লাস মাইনাসে -25 গুণিতক 20/100। এখান থেকে বেরোচ্ছে +5, এটা কাটাকুটি করলে আসছে -5। দেখো +5 আর -5 করলে 0 আসছে। এই প্রথম আর তৃতীয় ফিগারের যদি নিট ফল যদি 0 হয় তাহলে প্রথম আর শেষ ফিগারের মধ্যে পার্সেন্টেজের ডিফারেন্স হবে 60। যেহেতু এই দিক থেকে এই দিকে যাচ্ছি পার্সেন্টেজ বাড়ছে, তাই আমি বলবো যে এটা থেকে এটা 60%-এর ডিফারেন্স হবে। এটা মানে এ আর এখানে এটা আছে ডি। 60% মানে কি? 60%কে আমি যদি পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কনভার্ট করি এটা হবে 60/100, যেটা হবে 3/5। অর্থাৎ এটা যদি 5 হয় তাহলে এটা হবে 5 আর 3 8, 60% বেশি। এটা 5 হলে 3 বেশি, 5 আর 3 8 হবে। দেখো এর ভ্যালু দেওয়া আছে 80%, মানে এটা কত দিয়ে গুণ করছে? 80% আসছে 10 দিয়ে। তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করে আমি বলবো ডি পেয়েছে 50% নাম্বার, যেটা অপশান নাম্বার 3-তে আছে। এটা একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে যেরকম আমরা করি, এ বি সি ডি সবার ভ্যালু দেওয়া আছে। বলেছে ডি যদি 100 হয় তাহলে সি ডি এর থেকে 20% কম পাচ্ছে। ডি 100 হলে সি তাহলে 20% কম পাচ্ছে, মানে 80 পাচ্ছে বলতে পারি। এবার বি সি এর তুলনায় 60% নম্বর পাচ্ছে। সি যদি 80 পায়, বি 60%, 80 60% মানে 48 বেশি পাবে। 80 + 48 মানে বি পাবে 128। আবার এ বি এর তুলনায় 25% বেশি পেয়েছে, তাহলে 128 যদি বি পায়, এ 25% বেশি পাবে। 128-এর 25% মানে হচ্ছে 32। তাহলে এ বি এর তুলনায় 32 বেশি পাবে, মানে বি যদি 128 পায় এ 32 বেশি পাবে, অর্থাৎ 128 + 32 এ পাবে 160। তাহলে আমি দেখলাম ডি যদি 100 পায় তাহলে এ পাবে 60। দেখো 60% বেশি পাচ্ছে, যেটা আমি এখানে প্রথমেই লিখেছিলাম। তাহলে ডি এর তুলনায় এ 60% বেশি পাচ্ছে। এর ভ্যালু দেওয়া আছে 80%, তাহলে 80%-এর ভ্যালু 160। কি করছি? এটাকে 2 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে, তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করে আমি বলবো ডি পাবে 50%, যেটা আমরা করেছিলাম। বুঝে গেছে? যেটা সুবিধে মনে হবে সেটা করো। পরের প্রশ্ন, কোনো টাকার 16.23% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 6,350 টাকা। একই পরিমাণ টাকার একই সুদের হারে 5.23 বছরের সরল সুদের পরিমাণ কত হবে? দেখো 16.23%, এটার ফ্র্যাকশান ভ্যালু কত? 3 16 48 2 50/3 পার্সেন্টেজ আছে, তাই এখানে 100 দিলাম। তাহলে এটা মানে হচ্ছে 1/6 অংশ। 1/6 অংশ হারে বৃদ্ধি পাচ্ছে, মানে তুমি যদি 6 টাকা রাখো সেটা 1 টাকা বৃদ্ধি পাবে প্রথম বছরের শেষে। কি বললাম? যদি তুমি 6 টাকা রাখো 1 টাকা ইন্টারেস্ট পাবে, অর্থাৎ মোট পাবে 7/6 টাকা। এটা 3 বছরের জন্য বলেছে, তাই এখানে কিউব করে দাও। বোঝা গেছে? দেখো 6-এর কিউব মানে হচ্ছে 216, আর 7-এর কিউব মানে হচ্ছে 343। অর্থাৎ তুমি যদি 216 টাকা রাখো 343 টাকা পাবে কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা পাচ্ছ? 216 রেখে 343 যদি তুমি পাও, 343 থেকে 216 বাদ দিলে 127 টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ। 127 তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ, কিন্তু এখানে বলেছে সেই কম্পাউন্ড ইন্টারেস্টের পরিমাণ 6,350 টাকা। তাহলে 127 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, 1 ইউনিটের ভ্যালু হবে 50 টাকা। বোঝা গেছে? 1 ইউনিটের ভ্যালু 50 টাকা। এবারে বলেছে একই পরিমাণ টাকার একই সুদের হারে 5.23 বছরের সরল সুদের পরিমাণ কত? দেখো এখানে মূল টাকা ছিল 216, তুমি হাতে পেয়েছিলে 343।
মূল টাকা যদি 216 হয় তাহলে প্রতি বছর কত টাকা করে ইন্টারেস্ট পাচ্ছিলাম? এখানে ইন্টারেস্ট দেখো দেওয়া আছে 1/6 করে ইন্টারেস্ট পাচ্ছিলে, অর্থাৎ 216 টাকা যদি তোমার প্রিন্সিপাল হয় 1/16 টাকা তুমি ইন্টারেস্ট পাবে। এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের পরিমাণ কত? 36 ইউনিট। যেহেতু 1 ইউনিটের ভ্যালু 50 টাকা, তাহলে তুমি প্রতি বছর কত টাকা ইন্টারেস্ট পাচ্ছ? 36 ইউনিট মানে হচ্ছে 36 গুণিত 50 টাকা, এটা প্রতি বছর ইন্টারেস্ট পাচ্ছ সরল সুদের হারে। প্রতি বছর যদি এই টাকাটা ইন্টারেস্ট পাও 5×2 বছর, অর্থাৎ 3×5 15 আর 2 17, 3 বছরে কত ইন্টারেস্ট পাবে এটাই প্রশ্ন ছিল। বোঝা গেছে? আমি এখানে করলাম 216 প্রিন্সিপাল যদি হয় প্রতি বছর কত করে আমি ইন্টারেস্ট পাচ্ছি। প্রতি বছর 1/6 অংশ করে ইন্টারেস্ট পাচ্ছি, অর্থাৎ 36 ইউনিট করে ইন্টারেস্ট পাচ্ছি। 36 ইউনিট মানে 1 ইউনিটের ভ্যালু 50 টাকা হলে 36 ইউনিটের ভ্যালু 36 × 50 টাকা। এটা প্রতি বছর ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। আমাকে বলেছে যে 17/3 বছরের ইন্টারেস্ট কত। 600কে 17 দিয়ে গুণ করলে 102,000, অর্থাৎ 10,200 টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, এবিসিডি একটি ট্রাপিজিয়ামে এবি সমান্তরাল সিডি, এবির ভ্যালু 12, সিডি 7.2। এই ট্রাপিজিয়ামের কর্ণ দুটির মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখার দৈর্ঘ্য কত? দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সাধারণত দুটো প্রশ্ন আমাদের এই রেলের পরীক্ষা থাকতে পারে। একটা, এই ট্রাপিজিয়াম, এই বাহুটার মধ্যবিন্দু আর এই বাহুটার মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখা এইটা, বলতে পারে এইটার ভ্যালু কত। দেখো, সমান্তরাল বাহু দুটোর মধ্যে দুজনের দৈর্ঘ্য একজনের এক্স আর একজনের ওয়াই হলে এই মধ্যবিন্দু দুটোর সংযোজক রেখার দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই বাই 2। বোঝা গেছে? এবারে যদি এইটাই একটা ট্রাপিজিয়াম থাকে, এই বাহুটা এক্স, এটা ওয়াই, এই কর্ণ আর এই কর্ণগুলোকে যোগ করলাম, এই একটা কর্ণ, এই একটা কর্ণ আমি পেলাম। এই কর্ণটার মধ্যবিন্দু এইটা মনে করো, আর এই কর্ণটার মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এই কর্ণ দুটোর মধ্যবিন্দু সংযোজক রেখা যেটা হচ্ছে এইটার ডিস্টেন্স হবে এক্স মাইনাস ওয়াই বাই 2। বোঝা গেছে? বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু, এখানে তোমার মনে হবে এক্স তো ছোট, অ্যাকচুয়ালি তা না, বড় থেকে ছোট ভ্যালুটা মাইনাস করে 2 দিয়ে ভাগ করো। তাহলে যদি এই সমান্তরাল নয় যে বাহুগুলো থাকে তাদের মধ্যবিন্দু সংযোজক রেখার দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই বাই 2, আর কর্ণ যেগুলো পাওয়া যাবে সেই কর্ণ দুটোর মধ্যবিন্দু সংযোজক রেখাটার দৈর্ঘ্য হবে এই দুটোর বিয়োগফল বাই 2। এক্ষেত্রে তাই দিয়েছে। এ বি সি ডি, এবির ভ্যালু দেওয়া আছে 12, অর্থাৎ এক্সের ভ্যালু 12, এবং সিডির ভ্যালু দেওয়া আছে 7.2। এটা বসালাম, একে 2 দিয়ে ভাগ করলে ট্রাপিজিয়ামে কর্ণ দুটির মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখা, যেটা আমি এখানে ফর্মুলা দিয়েছি, সেটা পেয়ে যাবে। 12 থেকে 7.2 যদি বাদ দাও 4.8/2, যেটা হচ্ছে 2.4, অপশান নাম্বার 1। বোঝা গেছে? পরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a প্লাস b একক, এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো, একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের অঙ্কটা আমি প্রথমে এখানে এসো না, এটাকে একটু জেনে নাও। যদি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এক্স হয়, কেন বর্গক্ষেত্র মানে হচ্ছে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। এই যে কর্ণ আছে, কর্ণের দৈর্ঘ্য হয় √2 গুণিতক বাহু। যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 গুণিতক বাহুর দৈর্ঘ্য। তার মানে এই কর্ণের দৈর্ঘ্য হবে √2 গুণিতক বাহুর দৈর্ঘ্য আছে এক্স। বোঝা গেছে? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। বাহু যদি এক্স হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার। এবার এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে বলেছে। এর যদি ক্ষেত্রফল এক্স স্কোয়ার হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 2x স্কোয়ার। এটা ঠিক। দেখো, 2x স্কোয়ার যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে আমি বলবো একটা বাহু √2x হবে আর একটা বাহুও √2x হবে। তবেই √2x অর্থাৎ বাহু স্কোয়ার করলে তবে কিন্তু আমি ক্ষেত্রফল পাবো। বোঝা গেছে? ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের দ্বিগুণ আমি করেছি। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার
বাহু স্কোয়ার সমান যদি 2x স্কোয়ার হয় তাহলে বাহুর ভ্যালু হবে 2x স্কোয়ারের রুট অর্থাৎ √2x। এই বর্গক্ষেত্রটার এক একটা বাহু যদি √2x হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমি বলেছি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করব। বাহুর দৈর্ঘ্য যদি √2x হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করব। √2কে √2 দিয়ে গুণ করলে 2, গায়ে যেরকম x ছিল। তাহলে এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2x। বলেছে এই যে বর্গক্ষেত্রটা পেলাম এর কর্ণের উপরে একটা বর্গক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে 2x। আমরা জানি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, অর্থাৎ যে তৃতীয় বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে তার ক্ষেত্রফল 2x এর হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার। বোঝা গেছে? তাহলে আমি দেখলাম যে আমি এইখানে শুরু করলাম, অঙ্কটা এইখানে গিয়ে শেষ হলো। কিন্তু এখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য ছিল প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে a+b। আমরা দেখছি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √2x, কিন্তু প্রশ্ন বলেছে এটা a+b, তাহলে x এর মান কত? a+b/√2। আমি এখানে জাস্ট x এর ভ্যালুটা বসিয়ে দেবো a+b/√2 হোল স্কোয়ার যেরকম ছিল। বোঝা গেছে? কেন এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দরকার। 4 গুণিতক a+b এর হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার মানে 2, তাহলে এটা কাটলে 2 × a+b হোল স্কোয়ার উত্তর আসছে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। এক দুগ্ধ ব্যবসায়ীর কাছে 12টি সমান মাপের দুগ্ধপূর্ণ পাত্র রয়েছে। যদি সে প্রতি লিটার 15 টাকা করে সমস্ত দুগ্ধ বিক্রি করে তবে তার 180 টাকা লোকসান হয়। আবার যদি সে প্রতি লিটার 18 টাকা করে সমস্ত দুগ্ধ বিক্রি করে তবে তার 90 টাকা লাভ হয়। প্রতিটি পাত্রে কত লিটার করে দুগ্ধ ছিল? আমি মনে করি যে ব্যক্তির কাছে মোট x লিটার দুধ ছিল, অর্থাৎ 12টা পাত্রে x লিটার দুধ ছিল। বোঝা গেছে? এবারে দেখো, যদি সে 15 টাকা লিটার দরে বিক্রি করত তাহলে সে কত টাকা পেত? প্রতি লিটার 15 টাকা করে হলে সব দুধ 15x টাকায় বিক্রি করত। 1 লিটারের দাম 15 টাকা হলে x লিটারের দাম 15x টাকা। আবার যদি 18 টাকা করে বিক্রি করত, 1 লিটার 18 টাকা হলে x লিটার 18x টাকা বিক্রি করত। তাহলে এখন আর আগের বিক্রির মধ্যে পার্থক্য হতো এই টাকাটা। কিন্তু বলেছে ওরা কি যে এখন লাভ হচ্ছে 90 টাকা, লাভ বলে প্লাস চিহ্ন দিলাম, এখনকার লাভ, আর আগে লোকসান হয়েছিল 180 টাকা, লোকসান বলে মাইনাস দিলাম। লাভ আর লোকসানের মধ্যে পার্থক্য এইটা। বোঝা গেছে? দেখো এই আর একবার বুঝে নাও, 18 টাকা করে যদি তুমি বিক্রি করো তাহলে তোমার কাছে 18x টাকা থাকবে। তখন তোমার লাভ হয়েছিল 90 টাকা, তাই এখানে 18x লিখলে, 90 লিখলে। 15 টাকা করে বিক্রি করলে x লিটার 15x টাকায় তুমি বিক্রি করবে, কিন্তু বিক্রি করে তোমার লোকসান হয়েছিল, তাই এখানে -180 লিখলে। এবার লাভ আর লোকসানের মধ্যে পার্থক্যের জন্য মাইনাস চিহ্ন দিয়েছি, এখানেও লাভ আর লোকসানের জন্য আমি মাইনাস চিহ্ন দিয়েছি। তাহলে আমি দেখব 3x এর ভ্যালু হচ্ছে 90 মাইনাসে মাইনাসে প্লাস 180 অর্থাৎ 270। তাহলে x এর ভ্যালু কত? 90, অর্থাৎ তার কাছে মোট 90 লিটার দুধ ছিল এবং এই 90 লিটার দুধ 12টা সমান মাপের পাত্রে আছে। 12টা পাত্রে যদি 90 থাকে তাহলে এক একটা পাত্রে কত ছিল এটাই প্রশ্ন। 90কে 12 দিয়ে ভাগ করব, 7.5 অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন। ও কেন্দ্রস্থ কোনো বৃত্তে AB ও CD দুটি জ্যা পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। যদি APC 95 ডিগ্রি এবং AOD 110 ডিগ্রি হয় তবে BOCর মান কত? দেখো আগে একটা বেসিক জিনিস জেনে নাও, তাহলে অঙ্কটা করতে খুব সুবিধে হবে। এই একটা বৃত্ত আছে, ও বৃত্তের কেন্দ্র, AB আর CD দুটো জ্যা, এই একটা জ্যা AB আর এই জ্যা CD, এরা পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। এবারে দেখো, যদি এই জ্যা দুটো, এখানে দেখো AD একটা বৃত্তচাপ তৈরি হয়েছে আর এখানে একটা BC বৃত্তচাপ তৈরি হয়েছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত ছিল। এই বৃত্তচাপগুলোকে আমি যদি কেন্দ্রের সঙ্গে মিশিয়ে দিই তাহলে এই বৃত্তচাপ দিয়ে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে, এটা মনে করো আলফা।
বিসি এই বৃত্তচাপ দিয়ে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে, দেখো বিসি চাপ দিয়ে কেন্দ্রে উৎপন্ন হচ্ছে যে কোণটা, সেটাকে মনে করো বিটা বলতে পারি। এবারে আমি এ আর সি এই পয়েন্টটাকে যদি যোগ করে দিই, তাহলে দেখো কেন যোগ করলাম, এই যে বৃত্তচাপ দিয়ে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর এই বৃত্তচাপ দিয়ে পরিধিতে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে এইটা। বৃত্ত দিয়ে পরিধিতে কোণ, কেন্দ্রে কোণ মানে কি, এই দুটো পয়েন্ট দিয়ে কেন্দ্রে যোগ করবে, যেটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে, এবং এই দুটো পয়েন্ট দিয়ে পরিধির দিকে যোগ করবে, যেটা পরিধিতে কোণ উৎপন্ন হবে। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা যদি আলফা হয় তাহলে পরিধির কোণটা হবে α/2। একই রকমভাবে এই বিসি বৃত্তচাপ দিয়ে যদি কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছিল বিটা, আমি দেখলাম বিসি দিয়ে পরিধির দিকে কত কোণ উৎপন্ন হচ্ছে। বিসি মানে এই দুটো পয়েন্ট দিয়ে পরিধির দিকে চলে যাও, এখান থেকে পরিধির দিকে গেলে এইটা, আর এখান থেকে পরিধির দিকে গেলে এইটা, বোঝা গেছে। কেন্দ্রের কোণটা পরিধির কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ এটা যদি বিটা হয় তাহলে এই কোণটা হবে β/2, বোঝা গেছে। এইটা α/2, এটা β/2, এই কোণটাকে মনে করো এক্স। তাহলে এক্সের ভ্যালু কত হবে, দেখো এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, খেয়াল করো এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা কোণ মনে করো α/2 আর এটা হচ্ছে β/2। এই ত্রিভুজের আমি যদি এইটাকে বাড়িয়ে দিই তাহলে এই বহিস্থ কোণ, যেটাকে আমি এক্স লিখেছি, তার মান কি হবে, বহিস্থ কোণের মান হবে অন্তস্থ বিপরীত কোণগুলোর যোগফলের সমান, যেটা এইখানে পাচ্ছি। এই কোণটার মান হচ্ছে এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান হবে অন্তস্থ বিপরীত কোণগুলোর যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ α + β/2, বোঝা গেছে। তাহলে আমি দেখলাম এটা বলার উদ্দেশ্য কি, যখন এরকম জ্যা দেওয়া থাকবে তাহলে আমি দেখব যে বৃত্তচাপ দিয়ে কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন করেছে সেই দুটো কোণের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে কোণটা উৎপন্ন হবে সেটা এই ছেদবিন্দুর কাছে থাকবে। এই প্রশ্নেতে এপিসি সমান 95 ডিগ্রি দিয়েছে। এপিসি মানে কত, এপিসি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা 95 ডিগ্রি দেওয়া আছে। এই কোণটা যদি 95 হয়, দেখো এইটা একটা সরল কোণ, পুরোটা 180 ডিগ্রি হয়, এটা 95 হওয়া মানে এক্সের ভ্যালু কত হবে 85 ডিগ্রি, কেন 95 + 85 180 হয়। এটা যদি 95 হয় তাহলে এটা হচ্ছে 85, বোঝা গেছে। আর কি দেওয়া আছে, এওডি 110, এওডি মানে কি, এওডি মানে হচ্ছে আলফা, এটার ভ্যালু দেওয়া আছে 110 ডিগ্রি। কি চেয়েছে, বিওসি, বিওসি মানে দেখো এই বিটা কোণের মান চেয়েছে, অর্থাৎ বিটা কোণ এটার ভ্যালু কত। আমি আলফা কোণের মান পেলাম, এক্সের ভ্যালু 85 পেলাম, এখানে বসিয়ে দেবো। এক্সের ভ্যালু 85, আলফার ভ্যালু 110, বিটার ভ্যালু দরকার। 85কে 2 দিয়ে গুণ করলে 170, 110 এদিকে আসবে, তাহলে বিটার ভ্যালু হবে 60 ডিগ্রি, যেটা এই প্রশ্নের উত্তর, বোঝা গেছে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, যদি কোনো ট্রেনের বেগ তার প্রকৃত বেগের থেকে ঘন্টায় 20 কিমি বেশি হয় তবে 300 কিমি দূরত্ব যেতে ট্রেনটির 2.12 ঘন্টা কম সময় লাগে। প্রকৃত বেগে 192 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগবে। দেখো এটাকে ডিস্টেন্স = স্পিড × টাইম, আমরা এই সূত্রটা জানি। এখানে ডিস্টেন্স দিয়েছে 300 কিলোমিটার, তাহলে কিছু একটা স্পিড আর কিছু একটা টাইমকে গুণ করলে 300 হবে। কি মনে হতে পারে, 60 × 5 = 300 মোটামুটি, অথবা 50 × 6 = 300, আরও হয়। কিন্তু অ্যাট এ গ্লান্স যদি তোমাকে আমি বলি 300 কী করে হবে, তুমি বলে 60 × 5 বা 50 × 6, তার মানে স্পিডটা 60 বা 50 কিছু একটা হবে এখন। এবার দেখো আমি যদি 60 মনে করি তাহলে এটা প্রথম স্পিড, আগের স্পিডটা 40, অথবা এইটা প্রথম স্পিড, পরের স্পিডটা হচ্ছে 80, যে কোনো একটা হতো। আমি দেখতে পাচ্ছি 60কে 5 দিয়ে গুণ করলে 300, যে কিলোমিটারটা দিয়েছে সেটা আসে, আবার 40কে 7.5 দিয়ে গুণ করলেও কিন্তু 300 আসে, দেখছো 40 × 7.5 300 হয়। এখানে দেখো যেটা বলেছিল যে যদি বেগটা প্রকৃত বেগের থেকে 20 কিলোমিটার বেশি হয়, প্রকৃত বেগ তাহলে 40, সেখান থেকে 20 কিলোমিটার বেগ বেশি হলে এটা 60 হয়, তাহলে এই 300 কিলোমিটার দূরত্ব যেতে 2.5 ঘন্টা কম সময় লাগে। আগে 7.5 ঘন্টা সময় লাগছিল, এখন 5 ঘন্টা লাগছে, অর্থাৎ 2.5 ঘন্টা কিন্তু কম সময় লাগছে। তাহলে আমি বুঝতে পারলাম
প্রকৃত বেগ অর্থাৎ প্রথমে বেগ ছিল 40, প্রথমে বেগ 40 যদি হয় ওরা বলেছে ওই বেগে 192 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ উত্তর হবে 192কে 40 দিয়ে ভাগ করব 4.8 আওয়ার্স, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। যদি এটা অসুবিধে হয় ডাইরেক্ট মনে করো যে 300 কিলোমিটার যাচ্ছে, প্রথমে বেগ ছিল এক্স, তাহলে এই বেগে যেতে তার সময় লাগতো এত ঘন্টা। যদি বেগটা 20 বাড়িয়ে দেয় তাহলে এখন সময় লাগবে কি, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়, এটা এখন টাইম, আগে টাইম ছিল এইটা, আগেকার টাইম আর এখনকার টাইমের মধ্যে ডিফারেন্স বলছে 2.1-2 ঘন্টা অর্থাৎ 5-2 ঘন্টা। এখান থেকে 300 যদি কমন নিই তাহলে পড়ে থাকে 1/x মাইনাস 1/x প্লাস 20 ইজ ইকুয়াল টু 5/2। এটাকে যদি ফার্দার করো 300, এটা কেটে দাও একটু, 60 গুণিতক এইটা আসবে x প্লাস 20 মাইনাস এক্স, খেয়াল করো x প্লাস 20 মাইনাস এক্স, আর নিচে থাকবে x প্লাস 20 ইন্টু এক্স, এখান থেকে x কাটবে সমান 1/2। তাহলে জিনিসটা এলো x গুণিতক x প্লাস 20 সমান 6 দুগুণে 1200, 2 2400। এক্সের মান এমন একটা কিছু ভাবো যাতে এই দুটোকে গুণ করলে 2400 আসবে। দেখো এক্সের মান যদি আমি 40 মনে করি তাহলে 40 গুণিতক 40 প্লাস 20 60, 4 6 24, 2400 আসে। তাহলে প্রথম স্পিড ছিল 40, পরের স্পিড হয়েছে 60, অর্থাৎ ইনক্রিজ হয়েছে 20 কিলোমিটার, যেটা এখানে বলা ছিল। এটা খুব তাড়াতাড়ি যদি এইভাবে ভাবতে পারো তাহলে কিন্তু সুবিধা হয়। তাহলে এই ইনিশিয়াল স্পিড 40 করে গেলে 192 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে সেটা কিন্তু বলেছিল। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।